ভোটের রাজনীতি বরাবরই নানা পেশার মানুষের সমাবেশ ঘটিয়েছে। এবার সেই জায়গাটা যেন দখল করে নিয়েছেন আইনজীবীরা। আগেও বহু প্রার্থী আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। আদালতের অভিজ্ঞতা নিয়ে রাজনীতির ময়দানে নেমেছেন অনেকেই। তবে 2026 সালে বিধানসভা নির্বাচনকে ঘিরে এই প্রবণতা যে আরও স্পষ্ট ও তীব্র হয়েছে তা আর অস্বীকার করার উপায় নেই। ভোটের তালিকা নিয়ে বিতর্ক, নাম বাদ পড়া, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এই সব কিছু এখন প্রায়শই আদালতের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। ফলে রাজনৈতিক দলগুলির কাছে এমন প্রার্থী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন যারা আইনের ভাষা বোঝেন এবং প্রয়োজনে আদালতে লড়াই করতেও সক্ষম। আইনজীবীদের সেই দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাই তাদের আলাদা করে তুলছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় একাধিক আইনজীবীর নাম উঠে এসেছে ও এখনও সব তালিকা প্রকাশ না হলেও এই প্রবণতার বিস্তার স্পষ্ট। কলকাতা হাইকোর্ট থেকে 1 ডজনেরও বেশি আইনজীবী এবারে নির্বাচনে লড়াইয়ে নেমেছেন। কেউ তৃণমূল, কেউ বিজেপি, আবার কেউ সিপিএম এর টিকিটে। কোথাও দলীয় প্রতীক, কোথাও বা নির্দল প্রার্থী হিসেবেও তারা মাঠে নেমেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বহু বর্ষীয়ান আইনজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। অবশ্য মুখ্যমন্ত্রী জনসমক্ষে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আইনজীবীর ভূমিকায় বাংলার মানুষের জন্য এসআইআর এর কথা তুলে ধরেছিলেন। দেখে নেওয়া যাক তৃণমূলের আইনজীবীদের প্রার্থী তালিকা। ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল। বারুইপুর পশ্চিম, বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল। দমদম উত্তর, চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল। আসানসোল উত্তর, মলয় ঘটক, তৃণমূল। হাওড়া মধ্য, অরূপ রায়, তৃণমূল। বজবজ, অশোক দেব, তৃণমূল। উত্তরপাড়া, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, তৃণমূল। একই ছবি বিরোধী শিবিরেও। চলুন দেখে নেওয়া যাক সিপিএম এর হয়ে কোন আইনজীবী কোথা থেকে লড়ছেন এই বিধানসভা নির্বাচনে। যাদবপুর, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম। মহেশতলা, সায়ক বন্দ্যোপাধ্যায়, সিপিএম। ভবানীপুর, শ্রীজীব বিশ্বাস, সিপিএম। হাওড়া মধ্য, ইমতিয়াজ আহমেদ, সিপিএম। বিধাননগর, সৌম্যজিৎ রাহা, সিপিএম। কলকাতা বন্দর, ফয়াজ খান, সিপিএম। মেটিয়া বুরুজ, মনিরুল ইসলাম, সিপিএম। সপ্তগ্রাম, অনির্বাণ সরকার, সিপিএম। বেলডাঙ্গা, রাজেশ ঘোষ, সিপিএম। এমন বহু আইনজীবী প্রার্থী। বিজেপির তরফেও কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবী নির্বাচনী ময়দানে রয়েছেন। এন্টালি, প্রিয়াঙ্কা টিব্রেয়ার, বিজেপি। দমদম, অরিজিৎ বক্সি, বিজেপি। রানীগঞ্জ, পার্থ ঘোষ, বিজেপি। রাজারহাট, গোপালপুর, তরুণ জ্যোতি তিওয়ারি, বিজেপি। ব্যারাকপুর, কৌস্তব বাগচি, বিজেপি। করণদিঘি, বিরাজ বিশ্বাস, বিজেপি। বসিরহাট উত্তর, নারায়ণচন্দ্র মণ্ডল, বিজেপি। জঙ্গিপুর, চিত্র মুখোপাধ্যায়, বিজেপি। এই বহুমাত্রিক উপস্থিতি প্রমাণ করে আইন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখন কেবল আদালতেই নয়, সরাসরি নির্বাচনী ক্ষেত্রেও নিজেদের ভূমিকা বাড়াতে চাইছেন। আইনজীবীদের এই উত্থানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তাদের জনসংযোগের ক্ষমতা। ফলে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও তারা অনেক সময় বাড়তি সুবিধা পান। প্রশ্ন উঠছে, এই আইনজীবীদের উপস্থিতি কি নির্বাচনের ফলাফলে নতুন সমীকরণ তৈরি করবে? আইনজীবীদের যুক্তি কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? শেষ পর্যন্ত রায় দেবেন মানুষই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। রাজনীতির ময়দানে কখনো কখনো চেনা অলিগলি বদলে যায়। এমন মুহূর্ত তৈরি হয় যখন দলের তরফেই বুঝিয়ে দেওয়া হয়, পারলে কিছু করে দেখাও। হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে ঠিক তেমনই আবহ। এবারে এই কেন্দ্রে টলিউডের জনপ্রিয় মুখ হিরণময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা ঠিক তেমনই এক চমক দিতে চেয়েছে বিজেপি। খড়গপুর সদর থেকে 5 বছরের বিধায়কত্বের অধ্যায় শেষ করে হিরণ এবার পা রেখেছেন ভিন্ন মাটিতে। তাকে প্রার্থী করা হয়েছে এই শ্যামপুরে, যা কিনা গত বহু বছর ধরে তৃণমূলের দুর্গ বলে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় হিরণ জানিয়েছেন, শেষ দিন পর্যন্ত খড়গপুরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। একটি রাস্তার আলো লাগানোর ভিডিও পোস্ট করে যেন এই সম্পর্কেরই প্রতীক তুলে ধরেছেন। শ্যামপুর কেন্দ্রে এবার প্রার্থী বদন করেছে তৃণমূলও। বিধায়ককে সরিয়ে নদেবাসী জানাকে শ্যামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে শাসক দল। তবুও এবারের নির্বাচনও হেসে খেলে জিতে যাবে বলে আশাবাদী তৃণমূল। অন্যদিকে হিরণও জয়ের স্বপ্নই দেখছেন। কিন্তু হিরণের দ্বিতীয় বিয়ের মতো বিতর্কিত বিষয় এখনও গণগণে সমাজ মাধ্যমে, যা পদ্মপুর প্রার্থীর জন্য কিছুটা হলেও অস্বস্তিকর।
1951 সালে গঠিত শ্যামপুর বিধানসভা কেন্দ্রে একসময় কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের মধ্যে জোর লড়াই চলত। দুই দলই 4 বার করে জয়ী হয়েছে। শ্যামপুরের রাজনৈতিক ইতিহাস বলছে 2001 সাল থেকে তৃণমূল কংগ্রেস এখানে ধারাবাহিকভাবে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। 2021 সালের নির্বাচনে তৃণমূলের প্রার্থী কালীপদ মণ্ডল উল্লেখযোগ্য ব্যবধানে জয় পান। সংখ্যালঘু ও তফসিলি ভোটের সমীকরণ সব মিলিয়ে এই কেন্দ্রকে সহজে দখল করা যে কোনো বিরোধী দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ। কিন্তু রাজনীতিতে সমীকরণ বদলাতে সময় লাগে না, আর সেই সম্ভাবনাকেই সামনে রেখে এগোচ্ছে বিজেপি। এক নজরে দেখে নেব 2021 সালের শ্যামপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল। তৃণমূলের কালীপদ মণ্ডল পেয়েছিলেন 1,14,804 ভোট। বিজেপির তনুশ্রী চক্রবর্তী পেয়েছিলেন 83,293 ভোট। কংগ্রেসের অমিতাভ চক্রবর্তী পেয়েছিলেন 20,408 ভোট। হিরণ চট্টোপাধ্যায় নিজে শ্যামপুর কেন্দ্রে ম্যারাথন প্রচারের সূচনা করে দিয়েছেন। প্রথম দিনই শ্যামপুর যেন সাক্ষী থাকল এক অভিনব রাজনৈতিক আবহের। উৎসাহ, ভিড় আর প্রত্যাশা দেখা গেল মানুষের মধ্যে। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই প্রচার যাত্রায় রাস্তার দুধারে ভিড় জমায় অসংখ্য মানুষ। কেউ কৌতূহল নিয়ে, কেউ সমর্থনের বার্তা দিতে, আবার কেউ শুধু কাছ থেকে দেখতে চেয়েছেন এই তারকা প্রার্থীকে। প্রচারের মাঝে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন হিরণ। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের শুভেচ্ছা ও সমর্থন গ্রহণ করেন। হিরণ চট্টোপাধ্যায় মুখোমুখি হয়ে বলেন, কোনো নেতা হয়ে নয়, ঘরের ছেলে হয়ে লড়বেন এই নির্বাচনে। বিজেপির দাবি, হিরণের এই প্রচার ঝড় তুলেছে শ্যামপুরে। নেতা হয়ে নয়, কোনো বিধায়ক হিসেবে নয়, শ্যামপুরের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বলে কিছু নেই। শ্যামপুরের মানুষের হাসপাতাল পেয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েছে, কলেজ পেয়েছে, ব্রিজ পেয়েছে, পেয়েছে। না আমাদের বাদিয়ারা 58 থেকে কোনো ট্যুরিজমের তমলুকের সঙ্গে ফেরি নেই। তমলুকের সঙ্গে অনেক বড় অনেক ব্যবসা হতে পারে। আর একটা জেলা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তারকা খ্যাতি, জনসংযোগ আর আগের অভিজ্ঞতাকে হাতিয়ার করে কি হিরণ তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে ফাটল ধরাতে পারবেন? অনেকের মতে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আর মাঠে নেমে কাজ করার ধরন যদি ঠিক থাকে, তবে অসম্ভবও সম্ভব হতে পারে। আবার অন্য এক অংশ মনে করছে, শ্যামপুরের জমিতে এতটুকুও সুবিধা করতে পারবেন না হিরণ। নতুন মাঠে সবকিছু বুঝে উঠতেই খেলা শেষ হয়ে যাবে। হিরণকে এখানে প্রার্থী করা নিঃসন্দেহে কৌশলী চাল বিজেপির। আর এই লড়াইয়ের ফলাফল ঠিক করবে হিরণের এই নতুন যাত্রা ইতিহাস গড়বে নাকি তৃণমূলের দুর্গ অটুট থাকবে। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।